আসসালামু আলাইকুম গাইস, তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে এসেছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। আজ 4 বছর পর আমার ভালোবাসার মানুষটি আসবে বিদেশ থেকে। কত কথা, কত আবেগ, কত ভালোবাসা জমে আছে, সব বলবো তোমায়। জানি না এত বছর পরও কি তোমার আমার মনে আমার জন্য ঘৃণা আছে, নাকি সেই ঘৃণাটা ভালোবাসায় রূপ নিয়েছে। আমি জানি ভাইয়া, তুমি আমার উপর রাগ করে থাকতেই পারো না। আমি রোদেলা, এতক্ষণ যার কথা বললাম সে হচ্ছে আমার মামাতো ভাই আকাশ। ছোটবেলায় আম্মু মারা গিয়েছে, আব্বু আরেকটা বিয়ে করে দেশের বাইরে থাকেন। আমাকেও সাথে নিতে চেয়েছে কিন্তু আমি যাইনি। মাসের শেষে আব্বু আমার জন্য হাত খরচ দিয়ে থাকেন। নবাবজাদি, এইভাবে এখানে বসে আছিস কেন মরার মতো? একটু পর তো আমার ছেলে আসবে, ওর সামনে যাবি না, কথাটা যেন মনে থাকে। যা, ওর রুমটা ভালো করে পরিষ্কার করে আয়। ভাবি, রোদেলা এই বাড়ির কাজের মেয়ে না, তুমি ভালো করেই জানো। জানি। যাচ্ছে না কেন এই বাড়ি থেকে ওর সৎ মায়ের কাছে? 4 বছর আগে ও আমার ছেলের মাথা খেয়েছে, এখন খাওয়ার জন্য বসে আছে অপায়া মেয়ে। কান্না করতে করতে বেরিয়ে আসলাম রুম থেকে। মামি আমায় একটুও পছন্দ করে না। কেন করে না তা আমার জানা নেই। আগে খুব আদর করত আমায়, শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য এত কষ্ট অপমান সহ্য করে পড়ে আসি। সকাল গড়িয়ে দুপুর হলো, এর মাঝে সমস্ত কাজ সেরে ফেলছি। ভাইয়ার পছন্দের সব খাবার রান্না করছি। আগে কাজ পারতাম না ঠিক, কিন্তু এই কয়েক বছরে সব শিখে গেছি। সন্ধ্যার পর ভাইয়া আসলো। আজ হালকা সেজেছি, একটা সুন্দর শাড়িও পরেছি। নিচে সবাই কত খুশি ভাইয়াকে পেয়ে। আমি সিঁড়ির পায়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া সবার সাথে কত সুন্দর হেসে হেসে কথা বলছে, কত সুন্দর হয়ে গেছে। আচ্ছা, ভাইয়া কি এখন আমায় সেই আগের মতোই ভালোবাসে, নাকি বিদেশ গিয়ে সবই ভুলে গেছে? সবার জন্য গিফট এনেছে, সবাই অনেক খুশি গিফট পেয়ে। আমাকে ভাইয়া দেখেও না দেখার মতো আছে। আমাকে গিফট দিল না, খুবই কষ্ট পেয়েছি। পরক্ষণে মনে হলো হয়তো ভুলে গিয়েছে গিফট দিতে। এগিয়ে গিয়ে বললাম, ভাইয়া আমার গিফট কোথায়, আমায় দিবি না? গিফট খুঁজেছি বলে যে ভাইয়া এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। ঠাস ঠাস করে থাপ্পড় মারে আর বলে, সাহস কি করে হয় তোর, বাড়ির কাজের লোক হয়ে মালিককে তুই বলে ডাকিস? আর কাজের লোকের জন্য কিসের গিফট আনবো আমি, বেয়াদব মেয়ে। চোখ দিয়ে পানি পড়ছে। ভাইয়া আমায় মারলো। আমার কাজের লোক বলল বিদেশ থেকে এসেছে, বলবেই তো। তখন মিহি বলল, বেশ হয়েছে আকাশ, আরো 2টা দে তো। ওই অপয়া, তোকে বললাম না আমার ছেলের সামনে আসবি না, যা এখান থেকে। সোহেলা বলল, আকাশ পাগল হয়ে গেছিস তুই? ও রোদেলা আমাদের ফুপুর মেয়ে, আর তুই ওকে কাজের লোক বলছিস? যেটা সত্যি সেটাই তো, আর এই নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। এই কাজের মেয়ে, আমার ব্যাগগুলো আমার রুমে নিয়ে এসো। আকাশ বিদেশ গিয়ে এই কি হাল করছো তোমার? তুমি চুপ করো। ছেলেটা আমার এত বছর পর দেশে এসেছে, তোমার বোনের মেয়েকে যেতে বলো। রাবেয়া, তুমি কিন্তু এরই মাঝে থাক না। মামু চুপ করো, আমি নিয়ে যাচ্ছি লাকিজগুলো। রোদেলা বলল, সোহেল ভাইয়া পারবো আমি। এই বলে লাকেজগুলো নিয়ে ভাইয়ার পিছন পিছন গেলাম রুমে ঢুকতেই, এভাবে দাঁড়িয়ে আছিস কেন, কথা কানে যায় না? আমার পা থেকে জুতাটা খুলে দে তাড়াতাড়ি। টুপটাপ চোখ বেয়ে পানি ঝরছে। ভাইয়ার পা থেকে জুতাটা খুলে রাখলাম। এভাবে মরা কান্না কাঁদছিস কেন তুই? আমার লাকেজ থেকে জামা কাপড় বের করে দে, আমি শাওয়ার নিব। আর শোন, আমি যা যা বলবো সাথে সাথে করবি, মনে যেন থাকে। কাজের লোককে কিভাবে টাইট দিতে হয় ভালো করে জানা আছে আমার। হাইরে ভালোবাসা, যার জন্য এত কষ্ট অপমান সহ্য করে সব থাকতেও ভিখারির মতো পড়ে আসি, আজ সেই আমাকে কাজের লোক বলল। এভাবে শঙ্কের মতো দাঁড়িয়ে আছিস কেন? জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাক, আমি বললে ওয়াশরুমে গিয়ে দিয়ে আসবি। কিছুক্ষণ পর বলল, জামা কাপড়গুলো দিয়ে যা তাড়াতাড়ি, ওয়াশরুমে ঢোকা ঠিক হবে। কি করব বুঝতাছি না। ধমকের সুরে বলল, কানে কথা যায় না তোর? কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো আমি? পা টিপে টিপে ভিতরে ঢুকে পড়লাম। ওনাকে এই অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেললাম। এই নিন আপনার জামা কাপড়। চোখ বন্ধ করে আসিস কেন তুই? আমায় দেখতে ভালো লাগছে না? ছি ভাইয়া, কি বলছো এইসব তুমি? এই বলে বেরিয়ে আসতে নিলে পা পিছলে ভাইয়ার উপর পড়ে গেলাম। ঝর্ণার পানিতে দুজন ভিজে একাকার। ভাইয়ার হাত ক্রমাগত আমার জামার ভিতর যাচ্ছে, উঠে দাঁড়াতেও পারছি না। শক্ত করে আমার কোমর জড়িয়ে আসেন উনি। দাঁতে দাঁত চেপে বললাম, কি হচ্ছে, আমায় ছাড়ুন। কেন, আরাম পাচ্ছিস না? আমি বললাম, ছি, বিদেশ গিয়ে মানুষ এমন হয়ে যায়, তোমাকে না দেখলে বুঝতাম না। এই বলে জোর করে উঠে দাঁড়ালাম। ঠোঁটে আঙ্গুল দিয়ে যাই বলছি, রোদেলা তোর ফিগারটা জাস্ট হট।
আর এই যে বুকের তিলটা ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আমি কাঁদতে কাঁদতে গায়ের শক্তি দিয়ে ভাইয়াকে একটা থাপ্পড় দিয়ে বললাম, ছি ভাইয়া ছি, তুই এত খারাপ হবি কখনো ভাবিনি। তখনই আকাশের মা বলল, আকাশ বাবা খেতে এসো তাড়াতাড়ি। তখন আকাশ বলল, আসছি আম্মু। এই তোর লেকচার দেওয়া বন্ধ হলে জামা কাপড়গুলো পরিষ্কার করে শুকাতে দে যা। এই বলে রুমে চলে আসলাম। আনমনে ভাবলাম ভাইয়া এত খারাপ কি করে হলো, আগে তো এমন ছিল না। তারপর তখন আমি ভাইয়াকে বললাম, তোর কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। তারপর আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো আর বললো, তোর সাহস কি করে হয় মালিককে তুই তুই করে বললি, নেক্সট টাইম যেন না শুনি, মনে থাকে যেন। তখন সোহেল বলল, আকাশ একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আরে সোহেল তুই ভিতরে আয়, তুই জানিস না রোদেলা কেমন? যে মেয়ে জীবনে 1 গ্লাস পানি ঢেলে খায়নি, সে মেয়ে আজ কাজের মেয়ের মতো বাড়ির সমস্ত কাজ করছে, শুধুমাত্র তোকে ভালোবাসে বলে। তোর থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করছে, অপমান সহ্য করে আছে, আর সেই তুই কিনা ভাবতেও পারছি না তুই এমনটা করবি। কই বিদেশ থাকতে তো প্রতিদিনই। আর কিছু বলতে পারলাম না। তখন আকাশ বলল, চুপ সোহেল, বেশি বলে ফেলছিস, যে যেমন তার সাথে তেমন করাই উচিত। এই বলে খেতে চলে আসলাম। ভাইয়া তুমি আমার জন্য অযথা আকাশ ভাইয়ের সাথে ভেজাল করছো, আমাকে নিয়ে ভেবো না তুমি। তখন সোহেল বলল, আচ্ছা ঠিক আছে খেতে আয় বোন। তখন আমি বললাম, তুমি যাও আমি আসছি। কিরে নবাবজাদি, ঘরে বসে কি করছিস? আমাদের খেতে দিবে কে শুনি? ফকিন্নি কোথাকার, মা দোষ করেছি, তোমাদের এমন কাজের লোক রেখেছো কেন বাড়িতে? বের করে দিতে পারো না? তোর বাবার জন্যই তো পারছি না। দরদ উতলে পড়ে কি শুরু করছো তোমরা মা ছেলে? চুপ করো একটু। ওই তুই দাঁড়িয়ে আছিস কেন? সবাইকে খেতে দে। সবাইকে খেতে দিলাম। হাজারো কষ্টের মাঝে এক ফালি খুশি এসে বাসা বাঁধলো। ভাইয়া আমার রান্না খাচ্ছে। মা খাবারগুলো খুব তার আগেই মা বলল, কি হয়েছে বাবা, মজা হয়নি? ওই হারামজাদি কি রান্না করছিস তুই? তোর জন্য ছেলেটা কিছু খেতেও পারলো না। এই খাবার মানুষ খায়, মুখে নেওয়ারও যোগ্য না। এতক্ষণ তো ঠিকই খাচ্ছিলি ভাইয়া। ঠাস করে একটা থাপ্পড় মারলো। মুখের উপর তর্ক করছিস তুই বেয়াদব মেয়ে। আকাশ, রোদেলা তো ভুল কিছু বলেনি, খাবার তো ঠিকই আছে, এতক্ষণ তো ঠিকই খাচ্ছিলি তুই। এত কথা শুনতে চাই না আমি। কাল থেকে যেন এই মেয়ে আর রান্না না করে। এই বলে রুমে চলে গেল আকাশ। এতক্ষণে বুঝেছি আকাশ কেন এমনটা করলি তুই। এত ভালোবাসিস তাহলে কেন কষ্ট দিচ্ছিস তুই রোদেলাকে? রাতে রুমে শুয়ে আসি, ভাইয়ার বলা কথাগুলো বারবার কানে বাজছে। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। মাঝরাতে হঠাৎ অনুভব করলাম কেউ আমার ঠোঁটগুলো দখল করে আছে। চোখ খুলে তাকাতেই ঘরে তো কেউই নেই। তাহলে কি আমার মনের ভুল? দরজা জানালা সব বন্ধ, মনের ভুল হবে আমার। এই বলে শুতে গেলাম, হঠাৎ হাত গেল গলার দিকে। ওমা, এ কি? আমার গলায় এই চেনটা কোথা থেকে আসলো? লাইট জ্বালালাম, আয়নার দিকে তাকিয়ে আছি, কি সুন্দর চেনটা, কিন্তু কোথা থেকে আসলো? তাহলে কি সত্যি সত্যি আমার রুমে কেউ এসেছে? কিন্তু কে এসেছে? আর এসেই বা আমার সাথে এমনটা কেন করলো? এসব ভেবে পেলাম না। আর চেনটা খুলতে গেলাম খাটে, আবার এটা কি? দেখে তো মনে হচ্ছে একটা চিরকুট। খুলে তো পুরাই অবাক। তোমার গলায় যে চেনটি যদি খোলা হয় তাহলে তোমার সবচেয়ে কাছের মানুষটার ক্ষতি করে দেব, কথাটা যেন মনে থাকে। আমার কাছের মানুষের ক্ষতি করবে মানে? আমার কাছের মানুষ তো ভাইয়া। কে এই আমাকে হুমকি দিচ্ছে, আবার চেন উপহার দিল? ব্যাপারটা গোলমাল হলো না? অনেক রাত হয়েছে তাই ঘুমিয়ে পড়লাম। খুব সকালে উঠে নামাজ পড়ে নিলাম। তারপরেই বাইরে গিয়ে দেখি বড় মামি রান্না করছে। কি হলো, উনি তো রান্না করে না, তাহলে আজ এত সকালে কেন? আমাকে দেখে মামি বলল, ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস তুই? তোর হাতের রান্না আকাশ খাবে না বলছে, তাই আমাকেই করতে হচ্ছে। থালা বাসনগুলো পরিষ্কার করে তারপর আকাশের রুমে গিয়ে রুম ঝাড়ু দিবি। কাজ সেরে ঝাড়ু হাতে নিয়ে ভাইয়ের রুমের দিকে গেলাম। আস্তে আস্তে ঝাড়ু দিতে লাগলাম। ঝাড়ু দেওয়ার শেষ, কিন্তু বিছানা গুছাবো কি করে? ভাইয়া উঠুন, মামি ডাকছে আপনাকে নাস্তা করার জন্য। ভাইয়া, উফ, এত সাত সকালে এইভাবে ঘোরার মতো চেঁচাচ্ছিস কেন? মা ডাকছে নাস্তা করার জন্য, আর বিছানা গুছাবো, আপনি উঠুন। ঘুম থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম। সুন্দর করে বিছানা গুছানো শেষ। আসতে যাব অমনেই উনি আমাকে ডেকে বলে, ওই তোকে আমি যেতে বলছি? নিচের দিকে তাকিয়ে আমি বললাম, নিচে কাজ আছে তো, আগে আমার কাজ তারপর বাকি সব। তোমার আবার কি কাজ ভাইয়া? আর বলতে পারলাম না।
হুট করে আমার ঠোঁটগুলো দখল করে নিল। অনেক জোরাজুরি করলাম, পরে উঠতে পারলাম না। বেশ অনেকক্ষণ পর ছাড়লেন আমায়। আমি কান্না করতে করতে বললাম, ছি ভাইয়া, তুমি আমার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারলে? ওমা, বেশি কিছু তো করিনি, এতটুকুতে এমন অবস্থা হলে কি করে হবে? এখনও তো সব কিছু বাকি। মানে মানে তুই আমার ঘুম নষ্ট করলি, তাই এটা তোর শাস্তি? এই বলে রুম থেকে বেরিয়ে গেল। বিদেশে গিয়ে এত খারাপ হয়ে গেলি তুই? হঠাৎ কাল রাতে কথা মাথায় এলো। কাল রাতে যে মানুষটা আমার কিস করছে আর এখন ভাইয়া কিস করছে, দুইটা জিনিস এক মনে হলো। তাহলে কি কাল রাতে ভাইয়া আমার রুমে ঢুকে আমায়? না, কি ভাবছি এসব আমি? ভাইয়া কেন হবে? নিচে সবাই নাস্তা করছে, আমি একপাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ সোহেল ভাইয়া বলল, কে রোদেলা, তুই দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, বস। তোমরা খাও, আমি পরে খাবো, এখন খিদে নেই আমার। মিথ্যে কেন বলছিস তুই? বড় আম্মু ভয়ে তুই খেতে চাচ্ছিস না বুঝি? তুই এদিকে আয়। আহ সোহেল, বাড়ির কাজের লোক বসবে মালিকদের সাথে? আকাশ, তুই কিন্তু বেশি বলে ফেলছিস। আকাশ তো ঠিকই বলছে সোহেল, রোদেলা ওদের সাথে খেয়ে নিবে পরে। নেহা বলল, তুমি ঠিক বলছো ফুপি। কিরে আকাশ, উঠে গেলি কেন, খাবি না? তোর জন্য সকাল সকাল উঠে নাস্তা বানালাম। কাজের মেয়ের জন্য তোমাদের এত দরদ ভালো লাগছে না? আর খাবো না আমি। এই বলে রুমে চলে আসলাম। ঠাস ঠাস করে থাপ্পড় মারলো হারামজাদি। তোর জন্য আমার ছেলেটা খেলো না, তোকে তো আমি মেরেই ফেলবো আজ। বড় মা, রোদেলাকে ছাড়ো, তোমার কোনো অধিকার নেই রোদেলাকে মারার। সোহেল, তুই আমার উপর কথা বলছিস? তখন বাড়ির ছোট বউ বলল, ঠিকই তো বলছে ভাবি, তোমার কোনো অধিকার নেই। তখন আকাশ বলল, মা, বাড়িতে এত চেঁচামেচি হলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আমি বলে রাখলাম। তখন নেহা বলল, আরে তোর গলায় এত সুন্দর একটা চেন কোথা থেকে পেলি? আসলেই তো হারামজাদি, তুই এটা কোথা থেকে পেলি? চুরি করস নাই তো? মামিমা, আমি চোর নই। ফুপি, এই চেনটা আমার চাই। তোর তো সবই চাই, লোভী মেয়ে একটা। তখন সোহেল বলল, তুমি এভাবে ওকে অপমান করতে পারো না। সবাই আমার এত অপমান করছে ভাইয়া, তোর কি খারাপ লাগে না? আগে তো কেউ কিছু বললেই তুই আমার হয়ে কথা বলতি, আর এখন মনে মনে ভাবতে লাগলো রোদেলা। কিরে, চুপ করে আসিস কেন? বল, কোথায় পেলি? কি বলবো এখন? আর এই চেনটা তোর গলায় মানাচ্ছে না। না মানে দে বলছি। এটা আমার মায়ের চেন, এটা কাউকে দিতে পারবো না আমি। আমার বাড়িতে থাকছিস, খাচ্ছিস, আর ওই চেনটা চাইলাম, দিচ্ছিস না? কি শুরু করলে তোমরা? মেয়েটাকে কি একটু শান্তিতে থাকতে দিবা না তোমরা? আমি আর কোনো কথা শুনতে চাই না। মারে, তুই ঘরে যা। যাচ্ছি মামু। এই কোথায় যাচ্ছিস তুই? আমার রুমে খাবার নিয়ে আয়। এই বলে রুমে চলে আসলাম। খাবার বেড়ে ভাইয়ার রুমে গেলাম। টেবিলে রেখে চলে আসতে নিলে পিছন থেকে বলে উঠলো, এই তোকে যেতে বলছি, খাবার টেবিলে কেন রাখছিস? তুমি ছিলে না তাই রাখছি। ঠাস করে একটা থাপ্পড় মারলো। কাজের মেয়ের মতো থাকবি, এত মুখে মুখে কথা বলস কেন? নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগলাম। কিরে, নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা। রোদেলা নিশ্চুপ। খুব সাহস বেড়ে গেছে তাই না? শাস্তি তো তোকে পেতেই হবে তোর। করুণ চোখে তাকিয়ে রইলাম। শাস্তির কথা শুনে গলা শুকিয়ে গেল। আবার মারবে না তো? এই খাবারগুলো তুই খাবি এখন, এইগুলো তো তোমার জন্য ভাইয়া। চুপ, যা বলছি তাই কর, খেয়ে নে। কিন্তু তোর কি মনে হয় এই ঠান্ডা খাবারগুলো আমি খাবো? তুই এখন খাবার খাবি, খা। ভাইয়ার ভয়ে ভয়ে প্রায় অনেকটা খাবার খেয়ে নিলাম। কিরে, বসে আছিস কেন? পুরোটা শেষ কর। খুব খিদা ছিল, খাবারগুলো মজারও ছিল। অনেক দিন পর এত মজার খাবার খেলাম। এবার প্লেট নিয়ে যা এখান থেকে। বেরিয়ে আসতে নিলাম, হঠাৎ হ্যাচকা টান দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আমার। আসসালামু আলাইকুম গাইস, এটা একটা নতুন গল্প। পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। আর রোজা থেকে 15 মিনিট ভিডিও বানাইতে প্রচুর পরিমাণ কষ্ট হয়ে গেছে গা। তারপরও চেষ্টা করবো নেক্সট পার্ট 2 বড় দেওয়ার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হইব পার্ট 2 তে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।